শিল্পের দরজা থেকে দুর্নীতিযুক্ত শিক্ষায় নিয়োগ। আমাদের প্রশ্নে মুখোশ খসে পড়বে, পেরিয়ে আসবে সত্যের মুখ। খেলা থেকে রাজনীতি, বাংলা আজ কোথায়? দেশ থেকে বিদেশ, একদিকে চরম ধনী, একদিকে চরম দারিদ্র্য। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রাম বাংলা। বোমাগুলি ছেড়ে যুক্তির যুদ্ধে সংবিধানকে মজবুত করা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন opiniontimes.in। নমস্কার, আমরা ফিরে এসেছি আজকে বর্ষবরণে সবাই আনন্দ মুখর হয়ে যেরকম রয়েছেন, সঙ্গে রয়েছে কোভিডের একটি ভয়, কিন্তু সেই ভয়কে না মেনেও আজকে আমাদের বাঙালিরা শুরু করে দিয়েছে কল্পতরু উৎসব। এবং সেই প্রসঙ্গেই বলে দিই, স্টুডিওতে পেয়ে গেছি সাংবাদিক মৌমিকে। মৌমি, আমরা চারজন, আমরা এখনো আগেও যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের সাথে রয়েছে নিবেদিতা, রয়েছে তিন্নি, এবং সবে পেয়েছি আমাদের আরেক সাংবাদিককে মৌমি, আর তার সঙ্গে আমাদের প্রতিনিধিরাও আছেন বিভিন্ন জায়গায় আজকে কল্পতরু উৎসবের দিনে। মৌমি, তুমি যদি আমাদের কল্পতরু উৎসব নিয়ে একটু কিছু বলো। রামকৃষ্ণ মঠে যারা গৃহবাসী তারা তো অত্যন্ত আনন্দ মুখর অবশ্যই, কিন্তু বর্ষবরণে বাঙালি কিরকম ভাবে কল্পতরু উৎসবে মেতে উঠেছে একটু যদি বলো আমাদের। মৌমি, দেখো পিয়াল, কল্পতরু উৎসব একটি ধর্মীয় উৎসব হলেও এই উৎসবের মধ্যে দিয়ে বছরের প্রথম দিন শুরু করা, এটা একটা অদ্ভুত মানসিক শান্তি। এবং এভাবে যদি বছরটা শুরু হয় তাহলে ধারণা করাই যেতে পারে যে সারা বছরটা খুব সুন্দরভাবে যাবে। একদম 1886 সালের 1 জানুয়ারি প্রধানত এই উৎসবটা শুরু হয়, এবং তারপর থেকে উদ্যানবাটিতে প্রথম শুরু হয়, এবং তারপর থেকে আস্তে আস্তে নানান জায়গায় এই উৎসবটি ছড়িয়ে পড়ে। প্রথমের দিকে যে দেখা যেত পূজা অর্চনা হচ্ছে, বৈদিক তন্ত্রমন্ত্র হচ্ছে, এর সাথে সাথে হতো রীতিমতন ভজন। আর দুপুরবেলা অর্থাৎ যখন সূর্যাস্ত মধ্যাহ্নের দিকে, তখন কিন্তু যে সমস্ত মানুষরা এই শীতে যখন সারা বিশ্ব মেতে আছে নতুন বছরকে আগমন জানানোর জন্য, তখন কিন্তু কিছু মানুষকে আমরা, মানে কিছু মানুষের কথা না ভাবলেই নয়, তাদেরকে কিন্তু কম্বল, খাওয়া দাওয়া এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে, এবং যেটা সুন্দরভাবে বছরটা শুরু করা যেতে পারে। একদম মৌমি, তিনি তোমার কাছে সরাসরি চলে যাব। পুরাতন সময়ের কথা তো শুনলাম, এখন ঠিক কিভাবে বাঙালি কল্পতরু উৎসব মানিয়ে না, একটু যদি আমাদের রামকৃষ্ণ মঠের কথাটা বলো, সেখানে এখন ঠিক কি কি ভাবে চলে কল্পতরু উৎসব? একদমই পিয়াল, এখন রীতিমতো বিদেশ থেকে, বাইরে থেকে প্রচুর লোকজন আসে এখানে, এবং এসে এই আরতি পূজাতে মানে অংশগ্রহণ করেন, এবং সেখানে একটু ঘোরাফেরা, একটু পুজো দেওয়া, একটু ভোজন করা বিকেলবেলা। হ্যাঁ, আনন্দ তো রয়েছেই অবশ্যই। তারপরে এখানে বিভিন্ন পুজোর মাধ্যমে তারা এইভাবে উদযাপন করছেন দিনের পর দিন, এবং এইভাবেই তাদের যে ভগবান রামকৃষ্ণকে তারা ঠিক এই একদম তিনি ঠিক এই উদযাপনের আনন্দ, ঠিক এই উদযাপনটি দেখে নেবে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে, আমাদের প্রতিনিধি শ্রেয়া পৌঁছে গেছে টালিগঞ্জ করুণাময়ীতে। শ্রেয়া, তুমি শুনতে পাচ্ছ? একেবারে শুনতে পাচ্ছি। শ্রেয়া, তুমি আমাদেরকে আজকে যদি একটু দেখিয়ে দাও যে করুণাময়ীতে ঠিক কিরকম ছবিটা ফুটে উঠেছে, সেখানে আজকে মানুষ কতটা আনন্দে রয়েছে, সেখানের দৃশ্যটা একটু যদি আমাদের দেখিয়ে দাও। একদমই, আমরা কিন্তু জানি আজকে হচ্ছে ইংরেজি নববর্ষের প্রথম দিন, আর শুধু সেই জন্যই আমাদের এই দিনটিকে পালিত করা হয় না। তার সঙ্গে কিন্তু আছে কল্পতরু উৎসব, আমাদের বাঙালিদের কিন্তু কল্পতরু উৎসব। বাঙালিরা কিন্তু এই নববর্ষ এবং কল্পতরু দুটি উৎসব কিন্তু একসাথে পালিত করে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, শুনতে পাচ্ছি। তুমি একটু আমাদেরকে একটু ওনাদের ওখানে যারা যারা রয়েছেন তাদের কারোর সাথে কি তুমি আমাদের কথা বলাতে পারবে একটু? একদমই আমার সাথে রয়েছে মন্দিরের একজন কর্তৃপক্ষ, তার সাথে আমি জেনে নেব যে আপনাদের এই পুজোটা কবে থেকে করা হচ্ছে আর কি, মানে এই কল্পতরু উৎসব কবে থেকে পালন করা হচ্ছে? কল্পতরু উৎসব আমাদের মন্দিরের 2001 সাল থেকে পালন করা হয়েছে, এবছর 22 বছর ধরে। আচ্ছা, আপনাদের আজকের দিনটিকে নিয়ে কি পরিকল্পনা, মানে কখন কি আপনাদের অনুষ্ঠান হবে? অনুষ্ঠান বলতে আমাদের ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে, 4:30 মঙ্গল আরতি হয়েছে, তারপরে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছে, ভোর 5টায় সানাই ছিল, তারপরে দুপুর 2:30 অবধি বিভিন্ন শিল্পীবৃন্দরা সঙ্গীতানুষ্ঠান করেছেন, তারপরে 12টা থেকে ভোগ বিতরণ আরম্ভ হয়েছে, হ্যাঁ, যেটা এখনো চলছে, বিকেল অবধি দেওয়া হবে।
এছাড়াও সকাল 6:30 থেকে ভক্তদের যে পুজো দেওয়া সেটা চলছে। এখন একটু মায়ের বিশ্রামের জন্য মন্দির বন্ধ রাখা হয়েছে, তারপর আবার 4টে নাগাদ খুলে দেওয়া হবে ভক্তদের জন্য, তখন আবার ভক্তরা পুজো দিতে পারবেন। 5:30টায় আবার শ্রীরামকৃষ্ণের আরতি আছে। তারপরে আবার বিকেলে বাউল ভজন দাস বৈরাগ্য বাউল তাদের পরিবেশন আছে সঙ্গীত। এইভাবেই আমরা দিনটাকে মোটামুটি এই 22 বছর ধরে পালন করে আসছি। এবং যেহেতু 2 বছর করোনা ছিল, তো এই বছর যা মন্দিরের ভক্ত সমাগম হয়েছে সেটা আমাদের মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে, যেহেতু এত বড় একটা মহামারী আমরা পার করে এসেছি একটা নিউ নর্মাল হিসেবে। তো মোটামুটি যত দিন যাচ্ছে ভক্তদের আরো সমাগম বাড়ছে এবং ঠাকুরের কৃপায় আমরা আশা করছি এগুলো আরো বাড়তে থাকবে। একদমই একদমই। শ্রেয়া, তুমি যদি আমাদেরকে ওখানে কোনো দর্শনার্থীর সাথে কথা বলাতে পারো, মন্দির আমি জানি বন্ধ, কিন্তু কেউ কি আছে যার সাথে তুমি আমাদের কথা বলিয়ে দিতে পারবে, তাদের অভিজ্ঞতাটা কিরকম একটু যদি জানতে পারি। একদমই। আচ্ছা, আপনি এখানে এসছেন, আপনি কি প্রত্যেক বছরই এখানে আসেন? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম কি? আচ্ছা, একদমই। আচ্ছা, আমরা হ্যালো মৌমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক ভক্তদের সমাগম হয়েছে। এখন সকলেই আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো হ্যাঁ শ্রেয়া, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শ্রেয়া বলো। হ্যাঁ, একেবারেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একে একে করে মন্দির প্রাঙ্গণের দিকে কিন্তু সকলে চলে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। রেশটা কিরকম শ্রেয়া? এখানে একেবারে জমজমাট, কিন্তু যেহেতু এখন প্রসাদ বিতরণের সময় সকলে কিন্তু ওই প্রসাদ বিতরণের জায়গায় গিয়ে এখন তাদের ভোগ খাচ্ছেন। এবং এখন মন্দির প্রাঙ্গণের দিকটা এখন একটু ফাঁকা রয়েছে। এখন ওই দুপুরবেলার দিকে সবাই ভোগের দিকেই রয়েছেন। বিকেলে যা অনুষ্ঠান রয়েছে এবং সারাদিন তো পূজার্চনা চলেই রয়েছে, তো সেই ছবিটা কিরকম হতে চলেছে? আচ্ছা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে মন্দিরটা কেরম ভাবে সাজানো হয়েছে, একটু দেখাও সোহম, একটু দেখাও। হ্যাঁ সোহম, আমরা দেখতে পাচ্ছি কিরকম সুন্দরভাবে আছে করুণাময়ী টালিগঞ্জ সেজে উঠেছে আলোয়। এখনো তো যথেষ্ট ভিড় আছে, ভোজন পর্ব শুরু হয়ে গেলেও এই ভিড় থেকেই যাচ্ছে এবং আমরা পরেও দেখতে পারবো যে বিকেলে আরো হয়তো এই ভিড়টা বেড়েই যাবে, দর্শনার্থীরা পৌঁছেই যাবেন করুণাময়ী টালিগঞ্জে। তাদের আজকের কোভিডের কোনো বিপদ দেখতে পাচ্ছ শ্রেয়া তুমি? কোনো চিন্তা? হ্যালো, হ্যাঁ শ্রেয়া, তুমি কোভিডের কোনো বিপদ বা চিন্তা কোনো উৎপত্তি দেখতে পাচ্ছ সেখানে? শ্রেয়া? হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, দেখতে গেলে তুমি যদি একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। শ্রেয়া, তুমি কি ওখানে কোভিডের কোনো উৎপত্তি, কোনো ভয়, কোনো আশঙ্কা দেখতে পাচ্ছ করুণাময়ী টালিগঞ্জে? সেখানে কি মানুষেরা ঠিকভাবে মাস্ক, স্যানিটাইজার কিছুর ব্যবহার কি ছবি ফুটে উঠছে? দেখো, 2 বছর পরে কিন্তু আবার এই মন্দির প্রাঙ্গণে সকলে মিলে এই পুজোটাকে উদযাপন করতে পারছে। তো সকলের মধ্যে ওই ভয়টা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সকলে কিন্তু নিরাপদ ভাবেই কিন্তু এই পুজো দিতে এসছে। কিন্তু সকলে কিন্তু মঙ্গল কামনার জন্য এখানে এসছেন। তো স্যানিটাইজার কিন্তু এখানে অনেকেই ব্যবহার করছেন না, কিন্তু বুঝতে পারছি একদম। কিন্তু এই মঙ্গল কামনার সঙ্গেই অমঙ্গলটা হয়ে যাবে না তো? কোভিড যেভাবে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আমাদের কি বলছে দেখিনি একটু শ্রেয়া। আর কারোর সাথে কি কথা বলে নিতে পারবো আমরা শ্রেয়া? আমাদের প্রতিনিধি শ্রেয়া, তুমি? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম কি? আচ্ছা, আপনার এই আজকের দিনটা সকলে নিজের মনস্কামনা জানানোর জন্য ঠাকুরের কাছে আসে, তাই তো? তো
আমরা কিন্তু সকলেই নিজেদের মঙ্গল কামনার জন্য এখানে এসে থাকি। তো এই আমাদের কিন্তু 2 বছর কোভিড বিধি ছিল, হ্যাঁ। তো আপনার কি এই আশঙ্কাটা আছে যে আমাদের পরবর্তীকালেও এই কোভিড বিধি আবার ফিরে আসতে পারে? না, আমি কেমন আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এখন আমাদের যেই গুলো সেগুলো কি এখন মানা হচ্ছে? আচ্ছা, একেবারে আমরা জেনে নিলাম আমাদের দর্শনার্থীর। একদম একদম শ্রেয়া, ধন্যবাদ শ্রেয়া, ধন্যবাদ সোহম। শ্রেয়া ধন্যবাদ আমাদেরকে করুণাময়ীর ছবিটা ফুটিয়ে তোলার জন্য। চলে আসবো নিবেদিতা, তোমার কাছে সরাসরি চলে যাব। আজকে যে করুণাময়ী টালিগঞ্জে শ্রেয়া বললো মঙ্গল কামনার জন্য মানুষে ভয়টাকে ভুলে গেছে, কিন্তু এই ভয়টাকে ভুলে গেলে কি চলবে? একদমই না পিয়াল, তুমি যেটা বললে এই ভয়টাকে যদি মানুষ ভুলে যায় কিন্তু তাহলে পরের এই যে সামনের বছর আসছে সেখানে কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। সব জায়গায় কিন্তু কোভিড বিধি মানা উচিত, কারণ কোভিড যে আসতে চলেছে এর বিপর্যয় কিন্তু বড়সড় হতে পারে। অর্থনৈতিক গ্রাফ নেমে যেতে পারে এবং বাজার, স্কুল, কলেজ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। আর সব থেকে নিবেদিতা, তোমাকে একটু কিছু বলতে চাই। তুমি যে বলছো যে মানা উচিত, কিন্তু সাধারণ মানুষ যারা 2 বছর পর আবার এইভাবে নতুন বছরকে আনন্দ করতে পারছেন, তাদের তো কোনো নির্দেশকারী নেই। তারা কিভাবে এই সমস্ত নিয়ম রীতিনীতি মেনে চলবে? সেক্ষেত্রে ওটাই বলা যে একটু নিজেকেও সাবধান হতে হবে, আর তার সাথে সাথে সরকারি নিয়মগুলিকে খুব কড়াকড়িভাবে জারি করতে হবে, না হলে মানুষ এই আনন্দের মধ্যে সরকারি ভুলে যাবে। যদি আবার কড়াকড়িভাবে জারি করে তাহলে তো অর্থনীতির গ্রাফ আবার সেই নিম্নমুখী। শুধু অর্থনীতির গ্রাফ কেন, তিনি তোমার কাছে চলে যাব, শুধু অর্থনীতির গ্রাফ কেন, এই যে শিক্ষা প্রায় 2 বছর ধরে অনলাইন এডুকেশন হলো, বাকযন্ত্রের মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে পেলাম, এই শিক্ষাতে তো প্রচুর ক্ষতি হয়েছে। শুধু স্টুডেন্টদের নয়, যারা অফিসে পড়ে, যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, সবারই ক্ষতি হয়েছে। এই ক্ষতি তো পুনরায় আবার ফিরে আসতে পারে। তিনি একটু কিছু যদি বলো। অবশ্যই, যদি করোনা এখন সেই আগের মতো মাথা চাড়া দিয়ে ওঠে, এই দৃশ্য আমাদের আবারও দেখতে হবে। এই বিগত 2 বছরে যা পড়াশোনার অবস্থা ছিল তাতে মানে এখনকার শিক্ষার্থীরা কিছুই শিখতে পারেনি বললেই চলে, কারণ তারা অনলাইনে এক্সাম দিয়েছে প্রায় বই দেখে বা দেখেই। তার থেকে বড় কথা, এখন যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু একটা মোবাইলের প্রতি চারকোনা বস্তুর উপর তাদের কিন্তু একটা নেশা হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা এখন একদম নিচে নেমে যাচ্ছে। একদম এই আলোচনায় আরেকবার ফিরে আসবো। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি শ্রেয়া ক্যামেরা পার্সন সোহমকে নিয়ে পৌঁছে গেছে বরিশা রামকৃষ্ণ মঠে। শ্রেয়া, তুমি কি শুনতে পাচ্ছ? শ্রেয়া, তুমি যদি আমাদেরকে আজকে বরিশা রামকৃষ্ণ মঠের ছবিটা একটু দেখাও, সেখানে কিরকম ভাবে সেখানে তুমি পূর্ণ ব্রহ্মানন্দজির সাথে তুমি যা কথা বলেছো সেটা একটু যদি আমরা শুনে নিতে পারি। 1886 সালের যে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ যে কল্পতরু রূপে সবাইকে যে সকল গৃহ ভক্তগণকে যে আশীর্বাদ করেছিলেন উনি, তারপরে সেই দিনটিকে স্মরণ করে আজও যে ভক্তদের সমাগম হয়, তো এই আমাদের ইংরেজির 1 জানুয়ারিতে যে উনি কল্পতরু সকলে যে কল্পতরু উৎসব পালিত করে, সেই সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলেন। আচ্ছা, বলা হচ্ছে যে ইংরেজি বছরের প্রথম দিনটা রাজবর্ষ বলে। তখন ইংরেজরাই রাজত্ব করতেন, হিসাব মতো তারাই আমাদের রাজা, আমরা প্রজা, এটাই লোকে তাই মনে করত। সেই জন্য বলা হচ্ছে 1 জানুয়ারি রাজবর্ষের প্রথম দিবস। সেই দিনে ইংরেজরা অফিস আদালত সব ছুটি দিয়েছিলেন। তো ছুটির দিনেই সাধারণত শ্রীরামকৃষ্ণদেবের ভক্তরা শ্রীরামকৃষ্ণদেবের দর্শন করতে যেতেন। তো এই দিনেও সেই মতো বিকেল 3টের আগে থেকেই তারা যেতে শুরু করেছেন। কাশীপুরে তখন শ্রীরামকৃষ্ণদেব চিকিৎসার জন্যেই ওখানে ছিলেন, তার গলায় ক্যান্সার হয়েছিল, সবাই জানেন। তো সেই
যেহেতু কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন, ভক্তরাও কাশীপুরে ওখানে গেছেন তাকে দর্শন করতে। তো স্বাভাবিকভাবে ছুটির দিন বলে অন্যান্য দিনের তুলনায় ভক্ত সংখ্যা একটু বেশি হয়েছিল। তবে যে ওই বিকেল 3টে এইরকম সময়ে শ্রীরামকৃষ্ণদেব দেখলেন যে ওনার কাশীপুর উদ্যানবাটিতে যে বাড়িতে ছিলেন দোতলা থেকে তিনি দেখলেন যে ভক্তরা জমায়েত হয়েছে এক জায়গায়। তো সেখানেই অসুস্থতা সত্ত্বেও মনের জোরে তিনি ওখানে গিয়ে ভক্তদের সঙ্গে মিলিত হলেন। আর সেটা বিকেল 3টে, সময় 3টে। তো সেই সময় তিনি ভক্তদের সঙ্গে মিলিত হয়ে তাদের উনি কথা বলতে বলতে ভাবস্থ হয়ে গেলেন। তখন সেই সময় ভক্তরাই গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত ইত্যাদি এরকম 30 জন ভক্ত সেই সময় ছিলেন। তো তাঁরাই তখন ঠাকুরকে ভাবস্থ দেখে বললেন ঠাকুর কল্পতরু হয়েছেন। তো সেই এবারে পুরনো দিনের প্রবাদ আছে যে পুরাণের কাহিনী, স্বর্গের এক বৃক্ষ, তরু মানে বৃক্ষ, স্বর্গের এই এক বৃক্ষ যার তলায় গিয়ে যে যা প্রার্থনা করে সেটাই তার প্রার্থনা পূর্ণ করেন সেই বৃক্ষ। তো সেই রকম শ্রীরামকৃষ্ণদেবকে ওরা কল্পতরু কল্পনা করে তার কাছে নতজানু হয়ে যার যার মতো প্রার্থনা করেছিলেন, যে যা শ্রীরামকৃষ্ণদেব তা পূরণ করেছেন, মানে আশীর্বাদ করেছিলেন তা পূরণ হয়েছে। তো সেই জন্যেই শ্রীরামকৃষ্ণদেবকে কল্পতরু বলা হচ্ছে। আর প্রথম দিন এই সময়ে হয়েছিলেন, তাই প্রথম দিনটাকে কল্পতরু দিবস বলছেন ভক্তরা। আর এই আমাদের যেমন সব ভক্তদের, আমাদের সাধারণত বাসনাতে মনটা ভরে আছে, তো আমরা জাগতিক জিনিসের পাওয়ার জন্যেই ভগবানের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থনা করে থাকি আমরা। তা সেই রকম এদিনেও ভক্তরা তাদের জাগতিক যার যা অভাব তাই প্রার্থনা করেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব তা পূরণ, মানে সেই আশীর্বাদ করেছেন, তাতে পূরণও হয়েছে তাদের। তবে শ্রীরামকৃষ্ণদেব সেই অর্থে কল্পতরু নন যে যে যা চাইবে তাই পাবে। সেদিনে অযৌক্তিক কেউ কিছু চাননি। শ্রীরামকৃষ্ণদেবও অযৌক্তিক কেউ কিছু চাইলে যাতে মঙ্গল হয় সেটাই তিনি দেবেন, অযৌক্তিক কিছু তিনি মঞ্জুর করবেন না। তো পুরাণের কাহিনী আছে, কল্পবৃক্ষের তলায় যে স্বর্গের একটি বৃক্ষ, তাকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। সেই বৃক্ষের তলায় যে যা প্রার্থনা করে সে তাই তার সেই বৃক্ষের কৃপায় তা পূর্ণ হয়। কিন্তু একটি গল্প আছে পুরাণের, যে স্বর্গের এই বৃক্ষের তলায় জঙ্গলে রাস্তা দিয়ে এক পথিক যেতে যেতে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের তলায় বিশ্রাম করতে শুরু হয়, সেটাই তিনি দেবেন, অযৌক্তিক কিছু তিনি মঞ্জুর করবেন না। তো পুরাণের কাহিনী আছে, কল্পবৃক্ষের তলায় যে স্বর্গের একটি বৃক্ষ, তাকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। সেই বৃক্ষের তলায় যে যা প্রার্থনা করে সে তাই তার সেই বৃক্ষের কৃপায় তা পূর্ণ হয়। কিন্তু একটি গল্প আছে পুরাণের, যে স্বর্গের এই বৃক্ষের তলায় জঙ্গলে রাস্তা দিয়ে এক পথিক যেতে যেতে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের তলায় বিশ্রাম করতে শুরু করলেন। তো ওই সময় তার খিদেও পেয়েছিল। তিনি তখন ভাবলেন মনে মনে যে যদি কিছু খাবার পাওয়া যেত তাহলে বেশ হতো। তো সঙ্গে সঙ্গে ভালো ভালো খাবার এসে হাজির হলো। তারপরে ভাবছেন যে
যদি একটু বিশ্রামের জায়গা পাওয়া যেত, ব্যবস্থা হতো। সঙ্গে সঙ্গে পালঙ্ক এসে হাজির হলো। বিশ্রাম করছেন, হঠাৎ তার মনে হলো যদি কেউ একটু মাসাজ করে দিত তো বেশ হতো। মাসাজ করার লোক এসে গেল। তারপরে হঠাৎ মনে জাগছে এই জঙ্গলের রাস্তা, যদি একটি বাঘ এসে যায়। হঠাৎ একটি বাঘ এসে তাকে টানতে টানতে নিয়ে গেল, প্রাণটা তার গেল। তিনি জানতেন না যেটা কল্পবৃক্ষের তলায় তিনি বসে আছেন। তো ঈশ্বর কল্পবৃক্ষ। আমরা শুধু বিচার করে যদি তার কাছে না চাই তাহলে কিন্তু বিপদ। সেই জন্য ভগবান বিবেক দিয়েছেন, বিচার শক্তি দিয়েছেন, বিচার করে তার কাছে প্রার্থনা করা। আর একটা কথা হলো, কিছুই তার কাছে চাইতে দরকার হয় না। যেমন শিশু সন্তান মায়ের কোলে থাকে, তার তো কিছু চাইতে হয় না, মাই জানেন তার কি লাগবে। আমাদের ক্ষেত্রেও তাই, যতই আমরা আকারে বড় হই না কেন, ভগবান জানেন কিসে আমাদের মঙ্গল হবে। তো আমরা সেটা না বুঝে, আমরা ভালো মন্দ বিচার না করে আমরা চাইতে থাকি, তাই বিপদে পড়ে যাই। গীতাতে একটা আছে শ্লোক, যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম। শুরুতে যেটা বিষবৎ মনে হয়, পরিণামে সেটা অমৃতবৎ হয়। যেমন এই সাধন ভজন ধ্যান জপ করা শ্লোক, যত্তদ অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম। শুরুতে যেটা বিষবৎ মনে হয়, পরিণামে সেটা অমৃতবৎ হয়। যেমন এই সাধন ভজন ধ্যান জপ করা আর জগৎ থেকে মন উঠিয়ে ঈশ্বরে দেওয়া এবং মনকে বাসনা মুক্ত করার চেষ্টা করা বড় কষ্টকর। তখন সেজন্যে বলছে শুরুতে বিষবৎ মনে হয়, কিন্তু সেইটাই যদি আমরা অভ্যাস করতে পারি পরিণামে, সেটাই আমাদের মঙ্গলকর হয়, অমৃতের মতো মনে হয়। আবার বলছেন বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলে শুরুতে অমৃতবৎ মনে হয়, কিন্তু সেইটাই পরিণামে দুঃখের কারণ হয়। সেই জন্যে আমরা বিচার করে না যদি চাই, বা চাওয়ার দরকারও হয় না, যদি না চাই আমাদের পক্ষে মঙ্গলকর। ঈশ্বরের উপর নির্ভর করতে হয় যে তিনি, গীতায় বলছেন সুহৃদ সর্বভূতানাম, সমস্ত প্রাণীর সুহৃদ তিনি। সুতরাং না চাইতেই আমার যাতে মঙ্গল হয় তিনি দেন, কিন্তু সেই জন্যেই তিনি না চাইতেই আমরা পাই আমাদের মঙ্গলের জিনিস। সেই জন্যই তিনি কল্পতরু, তার সঙ্গে তুলনা করা চলে। তো এই দিনেই, এই 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব যে যা প্রার্থনা করেছেন সেইটাই আশীর্বাদ করেছেন, পূর্ণ হয়েছে তাই। কিন্তু সেদিনে কেউ কোনো রকমের অযৌক্তিক কিছু চাননি। কিন্তু কথা হচ্ছে কল্পতরু আমরা বলছি, কিন্তু তার মূল আশীর্বাদ ছিল, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। চৈতন্য অর্থাৎ জ্ঞান। অজ্ঞানতার জন্য আমরা কষ্ট পাই আর উল্টোপাল্টা চেয়ে বসি, কিন্তু জ্ঞান অর্থাৎ চৈতন্য হলে আর এগুলোর দিকে আমরা এগুবো না, আমরা বিচার করে এগুতে পারবো। আর আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে চৈতন্য লাভ করা, অর্থাৎ জ্ঞান লাভ করা। সেইটাই শ্রীরামকৃষ্ণদেব আশীর্বাদ করেছিলেন। তাই ভক্তরা বলছেন কল্পতরু দিবস। আর শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন আত্মপ্রকাশের অভয় দান। এইটাই হচ্ছে তার মন্তব্য। ভক্তরা বলছেন কল্পতরু দিবস। আর শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দজি তার লীলা প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন আত্মপ্রকাশের অভয় দান। এইটাই হচ্ছে তার মন্তব্য।
শ্রীরামকৃষ্ণদেব আত্মপ্রকাশের অভয় দান করেছিলেন ওই দিনে। এই হচ্ছে সংক্ষেপে কল্পতরু সম্বন্ধে আলোচনা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শ্রেয়া। এক্ষুনি জেনে নিলাম পূর্ণ ব্রহ্মানন্দজির থেকে কল্পতরু উৎসবের উৎস অভয়দান, আত্মপ্রকাশের অভয়দান। কিন্তু এই আত্মপ্রকাশ হবে কোথা থেকে? যদি কোভিড আবার মাথা নাড়া দিয়ে ওঠে, ফিরে যাব পূর্ব আলোচনায়, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম মৌমি, যে এই জ্ঞান যদি আবার কোভিড মাথা নাড়া দিয়ে ওঠে, যদি আবার আমাদের সর্বশিক্ষা আবার অনলাইনে চলে যায়, তাহলে সেইখান থেকে কি করে আমরা নিজেদেরকে অভয়দানটা করব, কি করে হবে আত্মপ্রকাশ? দেখো পিয়ার, এই পরিস্থিতির কিন্তু সম্মুখীনের আগেও আমরা হয়েছি এবং আমরা অনেক কিছু শিক্ষা যেমন পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি যে সেই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার হার ঠিক কতটা বেহাল অবস্থায় পৌঁছে গিয়েছিল। একদম। এবং তখন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ঘরে বসে শিক্ষা থেকে কিন্তু দূরেই ছিল। অনলাইনে ছিল, হয়তো ভার্চুয়ালি ছিল, কিন্তু প্রকৃত শিক্ষা থেকে কিন্তু তারা অনেকটা দূরে পৌঁছেছিল। সেই অনলাইন পরীক্ষা কিংবা অনলাইনে যে পড়াশোনাটা হতো সেটা ঠিক কতটা সুবিধা হতো সেটা বলো আমাদেরকে। দেখো, এক পারে বসে আছে শিক্ষকেরা এবং অন্য পারে রয়েছে ছাত্রছাত্রীরা। এবং আমরা প্রত্যেকেই জানি যে সেভাবে কিন্তু ভিডিও অন করে সেভাবে ক্লাস করা হতো না। জ্ঞান এমনকি সেখানে হয় কমিউনিকেশনের কথা আমরা বলেছিলাম, জ্ঞান লাভ এই অনলাইনে কিন্তু করা কিন্তু সম্ভব না। শিক্ষা যেটা মূল দরকার কমিউনিকেশনটাই তো অনলাইনে হতো না। তিনি একটু বলো। আমরা যতটা আমাদের সময় যখন সামনাসামনি বসে টিচারদের কাছে ক্লাস করে যতটা শিখতে পেরেছিলাম, অনলাইনে কিন্তু তা কিন্তু শেখা সম্ভব হয়নি। ইভেন যা প্রবলেম দেখা দিয়েছিল অনলাইনে, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হতো এবং অনেক বাইরের কেউ লিংক পেয়ে হয়তো ভেতরে ঢুকে সেই ক্লাস নষ্ট করার চেষ্টা করেছে এবং সেই ভিডিও আমরা সেই আচ্ছা নিবেদিতা, আমাদেরকে একটু যদি বলো যে এই সমস্যার সম্মুখীন তো আমরা আগেও হয়েছি, যদি আর একবার এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে ঠিক কি কি পদক্ষেপে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হতে পারে? একদম পিয়াল, তুমি যেটা বললে, এই ক্ষেত্রে আমরা কিন্তু সচেতনতাটা বাড়াতে হবে। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষকরা একদিকে ক্লাস করাবেন আর অন্যদিকে ছাত্ররা কিন্তু ভিডিও গেম এবং ফোনের অন্যান্য জিনিসগুলো কিন্তু নিয়ে ব্যস্ত থাকবে। এক্ষেত্রে কিন্তু যে সমস্ত অনলাইন গেম, যেমন নাম বলছে পাবজি, ফ্রি ফায়ার, এতটা নেশাগ্রস্ত করে তুলেছে ছাত্রছাত্রীদেরকে। এই মোবাইল নিয়ে তুমি আমাদেরকে যদি বলো, এই মোবাইলে যে অ্যাডিকশনটা দেখা দিয়েছে বাচ্চাদের মধ্যে, এই অপূর্ণ শিক্ষা লাভ নিয়ে, এই যে অনলাইন শিক্ষা নিয়ে এই অসুবিধাটা যদি আস্তে আস্তে কিরকম ভাবে বেড়ে উঠেছে আজকের জেনারেশনে, আজকের যুগে কিরকম ভাবে সেটি কতটা ক্ষতিকারক, তুমি আমাদেরকে যদি একটু বলো। একদমই পিয়াল, শুধু অনলাইনের জন্যই নয়, কিন্তু ছোট থেকে বড় সবাই এখন ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে এবং বিগত বছর ধরে করোনার জন্য লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে তারাও কিন্তু বুঝতে পারেনি যে ঠিক কি করা উচিত ঘরে বসে এবং কি করে সময় কাটানো যায়। তাই সেই বিগত 2-3 বছরের যে অভ্যাস ফোন ঘাটার, সেগুলো কিন্তু এখন আরো বাড়িয়ে তুলেছে, যার ফলে এই সময় তুমি যেটা বললে ফোনের ইউজ বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে ফোন ব্যবহারে কিন্তু অনেক সুবিধাও থাকে বা অনেক ভালো ফোন ভালোভাবে ইউজ করা যেতেই পারে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে কতজনই ভালো করে ব্যবহার করে। একদম, এই ব্যবহারটা যে কতটা পার্থক্য এনে দিতে পারে একটি জিনিসকে ভালো কিংবা খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। মমি, আমাদেরকে একটু যদি আমি একটু কথা বলতে চাই যে এই যে ভালো দিক খারাপ দিক, এই যে ফোনের ভালো না ব্যবহার করে খারাপ দিকটা ব্যবহার করা, অনলাইন ক্লাসের সময় অনলাইন ক্লাস না করে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলা, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করা ভিডিও কলে, প্রপার ইউনিফর্ম পরে না বসা, এখানে কি গার্জেনদের কোনো রকমের গাফিলতি নেই? গার্জেনদের গাফিলতা কতটা দেখা দিয়েছে। কথাটা হচ্ছে শুধু স্টুডেন্টস নয়, এখানে শিক্ষকরাও কিন্তু পুরোপুরি ফর্মালে কিন্তু ইউনিফর্মে কিন্তু তারা থাকতেন না, তাদেরও কিন্তু গাফিলতি দেখা গেছে বিভিন্ন ক্লাসে। একদম, যখন ছাত্র ছাত্রীরা তারা নিজেদের ঘরে বসে, এটা কিন্তু অনেকটা সুবিধারও যে ঘরে বসে কোনো রকমের না গিয়ে টাইম নষ্ট না করে ঘরে বসে পড়ছে। কিন্তু এক্ষেত্রে যদি গার্জেনরা অর্থাৎ অভিভাবকরা যদি গাফিলতি না দিত, তাহলে কি এই পরিস্থিতিটা
এতটা চরম অবস্থার দিকে এগোতে পারতো? এই পরিস্থিতিতে কিন্তু কতজন শিখতে পারছে সেটা কিন্তু খুবই এমনকি বড় এত কথা। ছোট ছোট শিক্ষা, বাচ্চাদের জ্ঞান হাতে কিন্তু খুবই 4, 5, 6 বাচ্চারা এখন না তাদের হাতে খেলে অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে। একদম বাচ্চারা খেতে চাইছে না, একদম, একদম। অভিভাবকরা একদমই কি করছে? তাই তাদের নয়। হাতে ফোন তুলে দিচ্ছে, একদম, তারা একদম, কি ফিরে করছে? আসবো, ফিরে আসবো দেখানো সবাই, হচ্ছে। ফিরে আসবো এই আলোচনাতে। আপাতত আমাদের প্রতিনিধি দীপান্বিতা পৌঁছে গেছে কুমোরপাড়াতে। উৎসব মানেই তো আজকে বর্ষবরণ মানেই উৎসব, বর্ষবরণ মানেই উৎসবের, আর উৎসব মানেই কুমোরপাড়া। কুমোরপাড়াতে আমাদের প্রতিনিধি দীপান্বিতা পৌঁছে গেছে। দীপান্বিতা, তুমি শুনতে পাচ্ছ? নমস্কার, ওপিনিয়ন্স টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরিশাল হেমচন্দ্র মুখার্জি রোডে। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি দাঁড়িয়ে রয়েছি গৌর ঘোষ, বিখ্যাত পটুয়া শিল্পী গৌর ঘোষের প্রতিমা নির্মাণ কেন্দ্রের ঠিক সামনে। আর আমার পিছন দিকটা একটু দেখানোর চেষ্টা করব, সামনেই সরস্বতী পূজা, তার জন্য জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ। শিল্পীরা প্রচণ্ড ব্যস্ত প্রতিমা নির্মাণের কাজে। আমি তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বিখ্যাত প্রতিমা শিল্পী গৌর ঘোষ তিনি গত হয়েছেন 3 বছর আগে, কিন্তু এখন তার এই সমস্ত কাজকর্ম নিজে হাতে সামলাচ্ছেন তার স্ত্রী এবং তার ছেলে। আমরা মাসিমার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মাসিমা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সন্ধ্যা ঘোষ। আচ্ছা, এখন কাজকর্ম কেমন চলছে? 2 বছর করোনা ছিল, তারপর এখন একটা চালু ছিল না, কোনো জায়গায় খুব একটা বেশি থাকতে হয়নি, আমাদেরও হয়নি। তারপরে আমাদের অবস্থা খুবই খারাপ গেছে তখন, এই লোকজনকে খেতে দেওয়া এ করা তখন খুবই কষ্টের মধ্যেই চলেছে আর কি। কিন্তু আমাদের কোনো আমরা সাহায্য পাইনি কোথাও থেকে আর কি। সেই হিসাবে তারপরে তখন আমাদের এখন মোটামুটি চালু হয়েছে আর কি। আচ্ছা, এবছর যে 2 বছর পর পুজো হলো, ফার্স্ট প্রতিমার অর্ডার তেমন পেয়েছিলেন ভালোভাবে? হ্যাঁ, পুজো তো শেষ, কিন্তু এখন কাজকর্ম কেমন চলছে? প্রতিমা নির্মাণের অর্ডার আসছে, সামনেই তো সরস্বতী পুজো। হ্যাঁ, মোটামুটি আসছে। আচ্ছা, আবার শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে করোনা আসছে, লকডাউন পড়বে, তো সেটা আপনাদের ব্যবসার উপর প্রভাব তো ফেলবে। দেখা যাক কি হয়, সেটা আমাদের ভাগ্য। এখন কিভাবে মানে প্রভাবটা পড়বে, যাই হোক, যদি না পারে খুবই ভালো, আর যদি পরে যাই হোক, যেগুলো তো আমাদের অর্ডার সেগুলো তো আমাদের তো সব করতেই হবে, করা হয়েছে আর কি। তখন লকডাউনের সময় জানি না কি হয়, অন্তত আমরা একটু ওনাদের কাছে আবেদন করি এই যে যেন যখন লকডাউন তখন হয়, যখন একটু যদি সাহায্য আমরা পাই তাহলে ভালো হয়। আচ্ছা, করোনার সময় তো পুরো ঠাকুর বন্ধ ছিল তৈরি করা, তো সেই সময় তো আপনাদের সেভাবে ব্যবসা হয়নি, পুরো কাজটাই অফ ছিল। তখন কি সেভাবে কোনো মানে সুযোগ সুবিধা পেয়েছিলেন এখানে যারা রয়েছে নেতা বা সরকার থেকে? না 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 না, কিচ্ছু পাইনি, কারোর কাছ থেকে কিছুই আমরা পাই। আর এখন যে প্রতিমা নির্মাণ চলছে, ঠিক আছে, তো যদি লকডাউন আবারও হয় বা আবার যদি করোনা ফিরে আসে, এবছর যে 2 বছর পর পুজো হলো, ফার্স্ট প্রতিমার অর্ডার তেমন পেয়েছিলেন ভালোভাবে? পুজো তো শেষ, কিন্তু এখন কাজকর্ম কেমন চলছে? প্রতিমা নির্মাণের অর্ডার আসছে, সামনেই তো সরস্বতী পুজো। হ্যাঁ, মোটামুটি আসছে। আচ্ছা, আবার শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে আবার করোনা আসছে, লকডাউন পড়বে, তো সেটা আপনাদের ব্যবসার উপর প্রভাব তো ফেলবে। দেখা যাক কি হয়, সেটা আমাদের ভাগ্য। এখন কিভাবে মানে প্রভাবটা পড়বে, যাই হোক, যদি না পারে খুবই ভালো, আর যদি পরে যাই হোক, যেগুলো তো আমাদের অর্ডার সেগুলো তো আমাদের তো সব করতেই হবে, করা হয়েছে আর কি। তখন লকডাউনের সময় জানি না কি হয়, অন্তত আমরা একটু ওনাদের কাছে আবেদন করি এই যে যেন যখন লকডাউন তখন হয়, যখন একটু যদি সাহায্য আমরা পাই তাহলে আমরা ভালো হয়। আচ্ছা, করোনার সময় তো পুরো ঠাকুর বন্ধ ছিল তৈরি করা, তো সেই সময় তো আপনাদের সেভাবে ব্যবসা হয়নি, পুরো কাজটাই অফ ছিল। তখন কি সেভাবে কোনো মানে সুযোগ সুবিধা পেয়েছিলেন এখানে যারা রয়েছে নেতা বা সরকার থেকে? না 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 না, কিচ্ছু পাইনি, কারোর কাছ থেকে কিছুই আমরা পাই। আর এখন যে প্রতিমা নির্মাণ চলছে, ঠিক আছে, তো যদি লকডাউন আবারও হয় বা আবার যদি করোনা ফিরে আসে, তো সেক্ষেত্রে আপনারা কি চাইবেন সরকারের থেকে কোনো রকমের সুযোগ সুবিধার আশা করেন? কি বলবেন? তো নিশ্চয়ই করি, হ্যাঁ, তাহলে আশা না করলে আমরা তো চালাতে পারবো না। না, লকডাউনের অবস্থায় যখন আমাদের লোকজন কাজ করছে, তাদের সমস্ত লেবারের সমস্ত খেতে দেওয়া বলে, তাদের লেবারের টাকা দেওয়া, সব কিছু সব দিক দিয়েই তো অসুবিধা। তাহলে তো আশা করবো ওনাদের কাছ থেকে একটু কিছু সাহায্য। আচ্ছা, এখন আপাতত প্রতিমা নির্মাণের কাজ চলছে, আমরা দেখতেই পাচ্ছি, তো কতজন কর্মচারী রয়েছে এখানে আপাতত? এখন আপাতত 2জন আছে, মানে সরস্বতীর সময় 2-3জন করে থাকে, 2জন আপাতত আছে, মানে 2জনেরই মোটামুটি আমাদের। তা এরপরে আবার আমাদের যখন সিজন চলে, এবার দুর্গা সিজন, তখন 6জন থাকে।
আচ্ছা, এখানে যে এই কাজ চলছে, তো এখানের প্রতিমা ঠিক এখান থেকে কোন কোন জায়গায় ডেলিভারি হয়? অনেক জায়গায়, যেমন হরিদেবপুর যায়, আমাদের এই পাড়াতে তো যায় কিছু, হরিদেবপুর যায়, বেহালায় যায়, টালিগঞ্জ যায়, ঠাকুরপুকুর। এই মুহূর্তে আমরা একটু ভিতরে ঢুকবো, যে প্রচুর পরিমাণে প্রতিমা এখানে নির্মাণ হচ্ছে, পুরো একটার পর একটা লাইন রয়েছে। আমার সহকর্মীকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। সামনেই সরস্বতী পুজো, যার জন্য প্রচুর পরিমাণে প্রতিমা নির্মাণের অর্ডার এসেছে অলরেডি। আর সামনেই দেখছি আমাদের একটা খুদে ভাই যে ঠাকুরের প্রতিমা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটা কি তোমার নিজের হাতে তৈরি করা? হ্যাঁ। তোমার নাম কি? ঋত্বিক ঘোষ। আচ্ছা, এটা একটু তুলে ধরো দেখি, দেখাও। এটা তুমি কি প্রতিমা নির্মাণ করেছো? কি ঠাকুর? সরস্বতী। বাহ। তুমি কোন ক্লাসে পড়ো? 2। আচ্ছা, তো দাদা আপনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে প্রতিমা নির্মাণের কাজ কেমন চলছে? চলছে তো বেশ অনেক চলছে। আমরা দেখতেই পাচ্ছি প্রচুর প্রচুর সংখ্যক প্রতিমা এখানে রয়েছে। একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের সকলের সামনে। সকলকে এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আবারও দেখা হবে অন্য কোনো দিন এইরকম অনেক অজানা তথ্য নিয়ে। ক্যামেরায় শুভঙ্কর রায়ের সাথে দীপান্বিতা নস্করের রিপোর্ট, ওপিনিয়ন টাইমস। ধন্যবাদ শুভঙ্কর, ধন্যবাদ দীপান্বিতা। আজকে একটু দেখে নিলাম আমরা কুমোরপাড়ার ছবিটা কিরকম ফুটে উঠছে। মৌমি, আমরা দেখতে নিলাম যে অনেক বছর, 2 বছর পর এত ভালো করে ব্যবসা হচ্ছে কুমোরপাড়ায়। তো এই বেকারত্ব কিরকম ভাবে বেড়ে চলেছিল করোনার মধ্যে, এখন সেটা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? দেখো, অর্থনীতির গ্রাফের যদি কথা বলি রাজ্যের ব্যাপারে, তাহলে তার যে পরিস্থিতি তা কিন্তু সত্যি লজ্জাজনক। সত্যি শিল্প নেই, কৃষিও নেই। কৃষি কি আর আছে? কৃষিও নেই। শুধুমাত্র শিল্প কৃষি নয়, চাকরির জায়গা তো প্রচুর। চাকরি নিয়ে কথা বললে তো মানে, তো যেটা বেকারত্ব নিয়ে যেটা বলছি, কুমোরটুলি দেখো 2 বছর ধরে কোনো রকম সেভাবে পূজা অর্চনার মধ্যে কিন্তু মানুষজন মেতে উঠতে পারেনি, সেভাবে কোনো উৎসবও হয়নি। অর্থাৎ তাদের অবস্থা, তাদের ব্যবসার যে অবস্থা তা কিন্তু সত্যি খুব খারাপ একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা চলেছে। সরকারের থেকে ওনারা কোনো সাহায্য পাননি, যেটা এক্ষুনি শুনে নিলাম। তুমি আমাদের যদি বলো যে এই সরকারের থেকে সাহায্য না পাওয়া, এরকম কত মানুষজন আছে যারা চাকরি খইয়েছে, কত মানুষজন আছে যারা কোভিডে খেতেটুকু পারেনি, সরকারের তরফ থেকে ওনারা যে সাহায্য পাননি, এই তিন্নি তুমি একটু আমাদের যদি কিছু বলো। হ্যাঁ, আমাদের শেষের মানে শহরাঞ্চলের শেষের দিকের গ্রাফ যদি দেখা যায়, সেটা কিন্তু 11% দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক যে গ্রাফিং স্কেল। আর সেটা গোটা বিশ্বের দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু গোটা দেশের দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু এখন 8.85% হয়ে দাঁড়িয়েছে। সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে বেকারত্বের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং ইকোনমিক তো খুবই খারাপ অবস্থা। এবং সেখানে সরকার আমাদের এখানে অতটাও হেল্প করতে পারেননি। তবে হ্যাঁ, যে সরকারের যদি কথাই বলি, তাহলে ভুয়ো চাকরির ব্যাপারটাও তো বলতে হচ্ছে। আমরা বারবার জানতে পারছি প্রত্যেক দিন নেতাদের কত ভুয়ো চাকরি। ঠিক আছে, একদম। হ্যাঁ, এই বেকারত্ব, এই দুর্নীতি, এই শিক্ষার অবস্থা যা আছে, তার মধ্যে 2022টা কি সত্যি খুব ভালো কাটবে? আশার আলো পেয়েছে মানুষ, কিন্তু তার মধ্যে ঠিক কিভাবে কাটতে চলেছে 2023টা? করোনা কি আবার ফিরে আসবে? লকডাউন কি আবার আসবে? সেখানে কি আবার লকডাউন হয়ে যাবে? লকডাউন হয়ে গেলে অর্থনীতি কিরকম ভাবে চলবে? শিক্ষা কিরকম ভাবে চলবে? আবারও আসবো এই সব কথা নিয়ে, এই আলোচনা নিয়ে ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস। নমস্কার। ধোঁয়াশা থেকে সত্যের উদ্ঘাটন, পর্দা কিন্তু আমরাই সরাবো। বন্ধ শিল্পের দরজা থেকে দুর্নীতিযুক্ত শিক্ষায় নিয়োগ। আমাদের প্রশ্নে মুখোশ খসে পড়বে, পেরিয়ে আসবে সত্যের মুখ। খেলা থেকে রাজনীতি, বাংলা আজ কোথায়? দেশ থেকে বিদেশ,